গত পর্বে আমরা জেনেছি ত্রিদীপের সঙ্গে হঠাৎ একদিন দেখা হলো রাতুলের। এই পর্বে আমরা জানব সত্যি শাহজাহান দেখা করলেন রাতুলের সঙ্গে। হঠাৎ লন্ডনের ব্যবসা গুটিয়ে ফেলতে শুরু করলেন শাহজাহান। তিনি কোনোদিন কারোর সঙ্গে পার্টনারশিপে বিজনেস করেন না। নিজের চেষ্টাতেই লন্ডনের সুতিবস্ত্র, তোয়ালে এবং কার্পেট আমদানির ব্যবসা বেশ জমিয়ে তুলেছিলেন। একখানা নিজস্ব ওয়্যারহাউস ভাড়া নিয়ে রেখেছেন। এমন ব্যবসা বন্ধ করে দেবার কোনো মানেই হয় না। তবু তিনি অস্থির হয়ে উঠলেন। কলকাতা ছেড়ে ঢাকাতে গিয়েও তিনি বেশি দিন মন বসাতে পারেননি। তিনি খুব কম মানুষের সঙ্গে সহজভাবে মিশতে পারেন, কিন্তু কোনো এক জায়গায় বছরের পর বছর থাকলে পরিচিতের সংখ্যা বেড়েই যায়। তাদের সকলের সঙ্গে নিখুঁত ভদ্র ব্যবহার করেন তিনি, অথচ ভেতরে ভেতরে বিরক্তিবোধ থেকেই যায়। এতদিনেও আর বিয়ে করলেন না শাহজাহান। তাদের কলকাতার বাড়িতে অনেক ভাই বোন, বাবা মা এখনও বেঁচে আছেন, কিন্তু লন্ডনে শাহজাহান একা থাকেন। একটা সুন্দর ছোট্ট বাড়ি কিনেছেন কেনসিংটনে। কলকাতাতেও জামাকাপড় ও কার্পেটের পারিবারিক ব্যবসা আছে তাদের। এই ব্যবসা তিনি ভালোই জানেন, কিন্তু অন্যান্য সার্থক ব্যবসায়ীদের মতন তিনি সারাদিন 18 ঘণ্টায় এই নিয়ে মাথা ঘামান না। প্রত্যেক কাজের জন্য তার আলাদা সময় ভাগ করা আছে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ প্রাতঃভ্রমণ। একা একা টেমস নদীর ধার দিয়ে হেঁটে বেড়াতে তার খুব ভালো লাগে। বৃষ্টির মধ্যেও তিনি ম্যাকিন্টস চাপিয়ে ছাতা নিয়ে বেরোন। বাইরের কোনো রেস্তোরাঁয় ব্রেকফাস্ট খেয়ে ফিরে এসে চিঠিপত্র লিখতে বসেন। পুরো দুপুরটা তিনি ব্যয় করেন ব্যবসার কাজে। সেন্ট্রাল লন্ডনে একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে ভাগাভাগি করে তার একটা ছোট্ট অফিস আছে। তাছাড়া ব্যাংক, ইন্স্যুরেন্স, ক্লিয়ারিং এজেন্টদের অফিসে ঘোরাঘুরিও করতে হয়। সন্ধ্যের পর নিতান্ত জরুরি না হলে তিনি ব্যবসা সংক্রান্ত কোনো লোকের সঙ্গে দেখা করেন না। ওই বিষয়ে আলোচনাও করতে চান না কারোর সঙ্গে। বাড়িতে একা একা গান বাজনা শোনেন এবং বই পড়েন। এই দুটোই তার প্রিয় নেশা। তিনি মদ খান না, সিগারেট খান না। গত 6-7 বছর ধরে কোনো নারীর প্রতিও আকর্ষণ বোধ করেন না। এইভাবে বেশ চলছিল। হঠাৎ তাসের ঘরের মতন তিনি সব কিছু ভেঙে দিতে চাইলেন। লন্ডন আর তার ভালো লাগছে না। প্রথমেই তিনি বাড়িটা প্রায় জলের দামে বিক্রি করে দিলেন। তারপর উঠলেন সাউথ হলের একটা সস্তার হোটেলে। 3-4 দিন পরেই সে হোটেল আবার বদলালেন। তার মালপত্রের স্টক পুরোটাই মার্ক অ্যান্ড স্পেন্সারকে দিয়ে দিলেন চড়া কমিশনে। আরও যেসব কনসাইনমেন্ট আসছে সেই সব এবং তার কোম্পানির নামের গুডউইল বেচে দেবার জন্য কথাবার্তা চালাতে লাগলেন গুজরাতি এবং পাকিস্তানি সিন্ধি ব্যবসায়ীদের সঙ্গে। যেন যে কোনো কারণেই হোক এক্ষুনি তার প্রচুর ক্যাশ টাকা দরকার। শাহজাহানের পরিচিতরা অনেকে বলতে লাগলো তিনি এইসব পাগলামি করছেন শুধু ত্রিদীপকে এড়াবার জন্য। ত্রিদীপ ইদানিং বড় উপদ্রব শুরু করেছিলেন। শাহজাহানের মতন একজন সূক্ষ্ম স্বভাবের মানুষের বাড়িতে এমন মাতালের চিৎকার ও দাপাদাপি যেন কল্পনাই করা যায় না। তুতুল আর আলমের সঙ্গে পরিচয়ের সূত্রে শাহজাহান ইচ্ছেতেই হোক কিংবা অনিচ্ছেতেই হোক পূর্ব পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে খানিকটা জড়িয়ে পড়েছেন 2-1 মাস ধরে। শাহজাহান নিজেকে ভারতীয় কিংবা পাকিস্তানি কিছুই মনে করেন না, যদিও অধিকাংশ বাঙালিদের তুলনায় তার গায়ের রং বেশ ফর্সা, ছিপছিপে শরীর। স্যাভিল রোড দোকান থেকে তৈরি করা খাঁটি বিলেতি পোশাক পরেন। তাহলেও ইংরেজরা যে কোনোদিনও তাকে আপনজন মনে করে না তা তিনি জানেন। মনে মনে নিজেকে তিনি একজন বিশ্ব নাগরিক ভাবেন। শেক্সপিয়ার, টলস্টয়, গেটের রচনা কিংবা বাক, মোৎসার্ট, চাইকভস্কির সঙ্গীত যেমন কোনো বিশেষ দেশের সম্পত্তি নয়, তেমনি যারা মানব সভ্যতার শ্রেষ্ঠ শিল্পগুলি উপভোগ করে তারা মানব সভ্যতারই অঙ্গ। রাষ্ট্রনায়করা অবশ্য এসবের তোয়াক্কা করেন না। তাঁরা ক্রমশই মানুষকে আরও সীমাবদ্ধ করে দিচ্ছেন। পাকিস্তানকে দুখণ্ড করার আলোচনায় শাহজাহান কখনো কোনো মতামত প্রকাশ করেননি। রাজনীতিতে তিনি মাথা গলাতে চান না, কিন্তু পূর্ব পাকিস্তানের নৃশংস অত্যাচার, গণহত্যার খবর জেনে বিচলিত না হয়ে পারেন না। ঢাকায় তার পরিচিতদের মধ্যে কেউ কেউ লন্ডনে পালিয়ে এলে তিনি গোপনে তাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন। এখন আলমরা তাকে চেপে ধরেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সমর্থনে অর্থ সংগ্রহ অভিযানে সাহায্য করার জন্য। শাহজাহান নিজে কিছু টাকা দিয়ে দূরে থাকতে চেয়েছিলেন, কিন্তু আলমের দলবল তাকে ছাড়েনি। এই ব্যাপারে তার বাড়িতে প্রায় মিটিং হচ্ছিল। সেখানে প্রায় প্রত্যেক দিনই মত্ত অবস্থায় হাজির হচ্ছিলেন ত্রিদীপ। ত্রিদীপ এলে আর কোনো কাজের কথা হয় না। শাহজাহান তার মুখের ওপর দরজা বন্ধ করে দিতেও পারেন না। কিন্তু
শুধুমাত্র এই কারণে কি কেউ বাড়ি বিক্রি করে দেয়, ব্যবসা তুলে দিতে চায়? ত্রিদীপের সঙ্গে আবার নতুন করে বন্ধুত্ব ঝালিয়ে নিতে উৎসাহী নন শাহজাহান। তার জীবন থেকে দিল্লির সেই পরিচ্ছেদটা তিনি মুছে ফেলে দিতে চেয়েছিলেন। সুলেখার স্মৃতিও অনেকটা ফিকে হয়ে এসেছে। সুলেখার মুখখানা মনে পড়লে এখনও একটু একটু বুকে ব্যথা করে, তবে সেই ব্যথার মধ্যে পরিতাপের জ্বালার চেয়ে মাধুর্যই বেশি। এর মধ্যে রাতুল এসে পড়ে পুরনো রাগ, ক্ষোভ, শোকানল আবার জ্বালিয়ে দিল। রাতুলের কথা শুনে শাহজাহান প্রথমে খুবই উত্তেজিত হয়ে পড়লেও আস্তে আস্তে তা দমন করেছেন। শাহজাহানের দৃঢ় বিশ্বাস রাতুলের নির্লজ্জ ব্যবহারের জন্যই সুলেখা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। শাহজাহান নিজে তো কখনো ভদ্রতার সীমারেখা লঙ্ঘন করেননি, সুলেখার সঙ্গে কখনো ঘনিষ্ঠতার দাবি জানাননি। ত্রিদীপ ও সুলেখা দুজনের সঙ্গেই ছিল তার বন্ধুত্বের সম্পর্ক। ওদের সঙ্গ তিনি উপভোগ করতেন। এর মধ্যে রাতুলের কোনো স্থান ছিল না। তবু রাতুল এক সকালবেলা তাকে চড় মেরেছিল, তাকে বলেছিল পাকিস্তানের স্পাই। রাতুলের কলা কৌশলেই শাহজাহান 65-এর ওয়ারের সময় ডিটেইনড হয়েছিলেন। সে কি প্রচণ্ড অপমান! তাদের পরিবার 3 পুরুষের কংগ্রেস সমর্থক, কলকাতায় তাদের নিজস্ব বাড়ি। তবু তিনি শুধু মুসলমান বলেই স্পাইংয়ের অভিযোগ। মারোয়ারি, গুজরাতি, বাঙালি, হিন্দুরা পাকিস্তানের সঙ্গে ব্যবসা করেনি। তবু সেই তিক্ততা সারা জীবন পুষে রেখে লাভ কি? অতীতের কোনো বোঝা ঘাড়ে চেপে থাকলে ভবিষ্যতের দিকে ঠিক মতন পা ফেলে এগোনো যায় না। সেই জন্যই তিনি ত্রিদীপের প্রস্তাবে সায় দেননি। রাতুলকে ডেকে তারা 3 জনে একসঙ্গে বসার কোনো অর্থই হয় না। রাতুলকে তিনি ক্ষমা করতে পারবেন না, আবার রাগারাগি ঝগড়াঝাঁটি করাও তার স্বভাব নয়। ত্রিদীপের জন্য নয়, রাতুলের জন্যই তিনি লন্ডন ছেড়ে যাওয়া ঠিক করেছেন। একই শহরে তিনি আর রাতুল থাকতে পারবেন না। যদি রাতুলের সঙ্গে হঠাৎ কোথাও দেখা হয়ে যায়, আমস্টারডামে কিংবা ফ্রাঙ্কফুর্টে আপাতত কিছুদিন থাকা যেতে পারে। ওই 2 জায়গায় ব্যবসার সুযোগ বাড়ছে দিন দিন। বাড়ি বিক্রি করে হোটেলে চলে যাওয়ার পর শাহজাহান আর আলম তুতুলের সঙ্গেও দেখা করতে যাননি। কারোকে তিনি আর ঠিকানা জানাতে চান না। তিনি যে ব্যবসা বিক্রি করে দিচ্ছেন সে কথাও ঘুণাক্ষরে জানতে দেননি কারোকে। অক্সফোর্ড ধরে হাঁটতে হাঁটতে শাহজাহান একবার কাঁধ ঝাঁকালেন। নিজের ব্যবহার তার নিজেরই কাছে দুর্বোধ্য হয়ে উঠছে ক্রমশ। একটু আগে তিনি একটা বাড়ির সামনে প্রায় আধ ঘন্টা চুপচাপ দাঁড়িয়েছিলেন। সেই বাড়িটাতে রাতুলের অফিস। শাহজাহান রাতুলের সঙ্গে দেখা করতে চান না, তাহলে রাতুলের অফিসের সামনে দাঁড়িয়ে থাকার কি মানে হয়? এরকম তাকে মোটেই মানায় না। নিজের ওপরে বেশ বিরক্ত হলেন তিনি। পরদিন ক্লিয়ারিং এজেন্টদের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট রাখার জন্য তাকে অক্সফোর্ড স্ট্রিটের কাছাকাছি আবার আসতেই হলো। কাজ শেষ হয়ে গেল 3:30-র সময়। শাহজাহান নিজে গাড়ি চালান না, তাই ট্যাক্সিতেই অধিকাংশ সময় যাতায়াত করেন। এখন ট্যাক্সি না নিয়ে হাঁটতে হাঁটতে খানিক দূরে এসে একটা রেস্তোরাঁয় ঢুকলেন চা খাওয়ার জন্য। বসলেন জানলার পাশে একটা টেবিলে। উল্টো দিকের কোনাকুনি বাড়িটা যে রাতুলের অফিস তা যেন তিনি খেয়ালই করছেন না। তিনি যে কোনো একটা রেস্তোরাঁয় এসেছেন। পকেট থেকে একটা বই বার করে মনোযোগ দিলেন সেদিকে। 4:30-র সময় রাতুল বেরিয়ে এলেন অফিস থেকে। ব্লু ফ্ল্যানেল স্যুট পরা, হাতে ব্রিফকেস। শাহজাহান সঙ্গে সঙ্গে দাম মিটিয়ে দিয়ে চলে এলেন রাস্তায়। বিপরীত পেভমেন্ট দিয়ে রাতুল হাঁটছে। সত্যি দেখলে মনে হয় তার একটুও বয়স বাড়েনি। ব্যাগ ব্রাশ করা মাথার চুল কুচকুচে কালো। হাতের ব্যাগটা দোলাতে দোলাতে হালকা মেজাজে হাঁটছে সে। শাহজাহান বারবার নিজেকে প্রশ্ন করেন, আমি ওর সঙ্গে সঙ্গে যাচ্ছি কেন কেন কেন? হাইড পার্ক কর্নারে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। রাস্তা ক্রস করে গিয়ে রাতুল তার সঙ্গে কথা বলতে লাগলো। আগে থেকে এখানে অ্যাপয়েন্টমেন্ট ছিল নিশ্চয়ই ওদের। ওখানে 2টি জনতার গোল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে হাত পা ছুঁড়ে বক্তৃতা দিচ্ছে 2 জন শৌখিন বক্তা। তাদের মধ্যে একজন আলমের বন্ধু হামিদ। গলা ফাটিয়ে সে পাকিস্তানের সামরিক শাসকদের শ্রাদ্ধ করছে। মাঝে মাঝে চেঁচিয়ে শ্রোতাদের মধ্য থেকে প্রতিবাদ করছে কয়েকজন পাকিস্তানি। তীব্র গালিগালাজ চলছে দুপক্ষে। পাশে দাঁড়িয়ে আছে 3 জন পুলিশ। এখানে সব রকম গালমন্দই চলতে পারে, কিন্তু হাতাহাতির উপক্রম হলেই পুলিশ বাধা দেবে। এরকম ভিড়ের জায়গায় একটি মেয়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করেছে কেন রাতুল? উত্তরটা বুঝতে শাহজাহানের অসুবিধে হলো না। মহিলাটি বিবাহিতা, হিন্দু বাড়ির বউ, সিঁথিতে সূক্ষ্ম সিঁদুরের রেখা। রাতুল যেভাবে মহিলাটির কোমর জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হয়ে আছে, নিজের স্ত্রীর সঙ্গে সাধারণত কেউ এরকম আদিক্ষেতা করে না।
পরস্ত্রীদের সঙ্গে প্রেম করার ব্যাপারেই রাতুল স্পেশালাইজ করেছে। মিনিট 5 পরেই রাতুল মহিলাটিকে নিয়ে পার্কের মধ্যে চলে গেল। একটি ঝোপের আড়ালে বসে 2-1 মিনিট খুনসুটি করার পর যখন ওরা প্রথম চুম্বনে আবদ্ধ হল, সেই পর্যন্ত দেখে শাহজাহান মুখ ফেরালেন। তার মন আত্মগ্লানিতে ভরে গেল। ছি ছি, এত নিচে তিনি নামলেন কি করে? লুকিয়ে লুকিয়ে তিনি অন্যের প্রেম করার দৃশ্য দেখছেন। তার এতদূর অধঃপতন। রাতুল যা ইচ্ছে করুক। বেশ কয়েক বছর ধরে নিঃসঙ্গতাকে ভালোবেসে ফেলেছিলেন শাহজাহান, কিন্তু আজ কিছুতেই হোটেলের ফাঁকা ঘরে ফিরতে ইচ্ছে হলো না। খুব পছন্দের 2-4 জন ছাড়া শাহজাহান কখনো অন্যদের বাড়ি যান না। আজ তিনি বিষমভাবে চাইলেন মানুষের সাহচর্য। অন্যদের সঙ্গে কথা বলে তিনি রাতুলকে ভুলতে চান, কিন্তু কোথায় যাবেন? হঠাৎ কারোর বাড়িতে গিয়ে হাজির হওয়া শাহজাহানের পক্ষে কোনো ক্রমেই সম্ভব নয়। একটা পাবলিক বুথে গিয়ে তিনি ফোন করলেন আলমকে। আলম বাড়িতে নেই। ফোন ধরল তুতুল। শাহজাহান প্রথমে তার স্বাস্থ্যের খবর নিয়ে তারপর জিজ্ঞেস করলেন, আজ ইভিনিংয়ে তোমরা আমার সঙ্গে বাইরে ডিনার খাবে? আমি শিগগিরই আমস্টারডাম চলে যাচ্ছি। বেশ কিছুদিন সেখানে থাকতে হবে। তোমাদের সঙ্গে আর দেখা হবে না। তুতুল বলল, আজ সন্ধেবেলা আমাদের এখানেই যে আলমের কয়েকজন বন্ধুবান্ধব আসছে। আমি রান্না করছি, আপনিও চলে আসুন না। আসুন, আমাদের খুব ভালো লাগবে। একটু থেমে তুতুল আবার হাসতে হাসতে বলল, ত্রিদীপ মামার আসার কোনো কথা নেই। আর যদি হঠাৎ চলে আসেন তাতেই বাকি, আরও তো অনেকে থাকবে। আমরা শিগগিরই কলকাতায় যাচ্ছি তো, তাই আজকের এই পার্টি। আপনি আসুন। যে পার্টিতে শাহজাহানকে অন্তত 3 দিন আগে নেমন্তন্ন করা হয় না, সেখানে তিনি কখনো যোগ দিতে পারেন না। রবাহুত হয়ে কোনো পার্টিতে উপস্থিত হয়ে কেউ কেউ বেশ হইচই করে জমিয়ে দিতে পারে। সে যারা পারে তারাই পারে। শাহজাহানের চরিত্রে সেই উপাদান নেই। তিনি আরও 2-1 জনকে ডিনারে নেমন্তন্ন করে ফেলেছেন বলে তুতুলের কাছে মাপ চেয়ে নিলেন। এরপর শাহজাহান ফোন করলেন আরেকজনকে। ইনি পাকিস্তানি, বেশ সহৃদয় ও শিক্ষিত মানুষ। এর সঙ্গে কথা বলে শাহজাহান আনন্দ পান। ফোন বেজে গেল, কেউ ধরল না। শাহজাহান পকেট থেকে নোটবই বার করে আরেকটি টেলিফোন নাম্বার খুঁজতে গিয়েও থেমে গেলেন। কেউ দেখছে না, তবু মানুষের সাহচর্য পাবার জন্য এরকম হ্যাংলামিপনায় তিনি লজ্জিত বোধ করলেন। না, আর চেষ্টা করার দরকার নেই। টিকিট কেটে তিনি ঢুকে পড়লেন একটি সিনেমা হলে। এখানে তো কত লোক রয়েছে, পর্দায় নারী পুরুষেরা নড়ছে, কথা বলছে, তবু কিছুতেই শাহজাহানের মন বসল না। রাতুল একটি নারীকে চুম্বন করছে, এই দৃশ্যটি তিনি ভুলতে পারলেন না। তার মনে হচ্ছে ওই নারীটি সুলেখা। ফিল্মটি শেষ হবার অনেক আগেই বেরিয়ে এসে শাহজাহান চলে এলেন সোহো স্কোয়ারে। আজ তিনি অন্যরকম একটি পরীক্ষা করে দেখবেন। এখানে একটি বারের নাম কন্ট্যাক্ট। নিজে আগে না এলেও শাহজাহান এই ধরনের বারগুলির ব্যাপার স্যাপার জানেন। তিনি দোতলায় উঠে একটা ফাঁকা টেবিলে বসলেন। ভেতরটা আবছা অন্ধকার। কাউন্টারের দুপাশে 3-4টি করে যুবতী দাঁড়িয়ে আছে। তাদের মুখে ও ঠোঁটে উগ্র রং। শাহজাহান একটি দীর্ঘকায়া যুবতীর দিকে কয়েকবার তাকাতেই মেয়েটি তার টেবিলের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল, হ্যালো লাভ, মে আই জয়েন ইউ? শাহজাহান মাথা নেড়ে সম্মতি জানালেন। মেয়েটি তার পাশের চেয়ারে বসল উড়ুতে উড়ু ছুঁয়ে। সস্তা পারফিউমের গন্ধে শাহজাহানের নাক একটু কুঁচকে গেল, তবু তিনি হেসে বললেন, হোয়াট উইল ইউ হ্যাভ? মেয়েটি বলল, আই ওয়াজ হ্যাভিং স্কচ। 2টি প্রিমিয়াম স্কচের পেগ এসে গেল টেবিলে। তার মধ্যে মেয়েটির গেলাসের মদে আগে থেকে সোডা মেশানো। শাহজাহান খুব ভালো করেই জানেন যে ওই মেয়েটিকে শুধু একটি রং করা সোডা দেওয়া হয়েছে, ওর মধ্যে স্কচের নামগন্ধও নেই। খদ্দেরদের ঠকিয়ে মদের বিলের অঙ্ক বাড়ানোই ওদের কাজ। মেয়েটি বলল, আই এম ক্রিস্টিন, হোয়াটস ইউর নেম ডার্লিং? শাহজাহান আবার হাসলেন। ব্রিটিশ মন্ত্রী জন প্রফিউমোর সঙ্গে বারবনিতা ক্রিস্টিন কিলারের সম্পর্ক ফাঁস হয়ে যাবার পর অনেক দিন ধরে কেচ্ছা জমেছিল, তা এখনও মিলিয়ে যায়নি। শাহজাহান বললেন, ইফ ইউ আর ক্রিস্টিন দেন আই অ্যাম জেনারেল আইয়ুব খান। মেয়েটিও আবার হেসে উঠল খিলখিল করে। পাকিস্তানের আগের প্রেসিডেন্ট আইয়ুব খানের সঙ্গেও যে ক্রিস্টিন কিলারের একটা সম্পর্ক ছিল তা এই মেয়েটি জানে। শাহজাহান নিজের গেলাসে ঠোঁটও ছোঁয়ালেন না। আধ ঘন্টার মধ্যেই মেয়েটি 3 গেলাস সাবার করে দিল। বিল মেটাবার ইঙ্গিত করে শাহজাহান বললেন, চলো আমরা বাইরে গিয়ে ডিনার খাই। ক্রিস্টিন বলল, আমার অ্যাপার্টমেন্টে যাবে? বাইরে থেকে কিছু খাবার পিক আপ করে নিয়ে যেতে পারি, সেখানে তুমি রিল্যাক্স করতে পারবে। শাহজাহান বলল,
সে তো খুব ভালো কথা, তাই চলো। ক্রিস্টিন গলা নামিয়ে বলল, তুমি আমাকে 125 পাউন্ড ধার দিতে পারবে? আমার বিশেষ দরকার আছে। একেবারে দরাদরি না করলে যুবতীটি তাকে একেবারে সদ্য আগত গবেট ভাববে, তাই তিনি বললেন, আমি 75 পর্যন্ত স্পেয়ার করতে পারি। ক্রিস্টিন বলল, মেক ইট 100। শাহজাহান ওয়ালেট বার করে নোটগুলো গুনে টেবিলের ওপর রাখলেন। মেয়েটি সেগুলো নিয়ে উঠে চলে গেল। নতুন লোক দেখলে এরা আগে টাকা নিয়ে নেয়, এখানেই জমা রাখে। এই হোটেলের মালিক একটা পার্সেন্টেজ কেটে নেয়। শাহজাহান এদের ব্যবসার ধরনটা বোঝার চেষ্টা করলেন। ফিরে এসে ক্রিস্টিন বলল, চলো। বাইরে 3-4খানা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। এই ট্যাক্সি চালকদের সঙ্গেও এদের বিশেষ চুক্তি আছে। ইচ্ছে করে অনেকটা ঘুরিয়ে নিয়ে যাবে, মিটার বেশি বলবে। গাড়িতে ওঠার পর ক্রিস্টিন শাহজাহানের একটা হাত জড়িয়ে ধরে জিজ্ঞেস করল, তুমি কি প্যাকি না ইন্ডিয়ান? শাহজাহান কৌতুক করে বললেন, কোনোটাই না, আমি ইজিপশিয়ান। ক্রিস্টিন চোখ বড় বড় করে বলল, ইজিপশিয়ান? দে আর গ্রেট লাভার্স, ওমর শরীফ। শাহজাহান ভাবলেন তিনি নিজেকে ইন্ডিয়ান বললে এই মেয়েটি কোনো ভারতীয় প্রেমিকের নাম করে উচ্ছ্বসিত হতো। হলিউডের এককালের অভিনেতা সাবু ছাড়া আর কোনো ভারতীয় ফিল্ম স্টারকে কি এরা চেনে? কিন্তু শেষ পর্যন্ত জমল না। খানিকটা খাবার দাবার কিনে নিয়ে যাওয়া হলো ক্রিস্টিনের ফ্ল্যাটে। যুবতীটি বেশ সরল, নানা বিষয়ে কৌতূহল আছে। কিন্তু সে যখন প্রায় নগ্ন হয়ে শাহজাহানকে ডাকল, শাহজাহান নিজের মধ্যে কোনো সাড়া পেলেন না। এর শরীর সম্পর্কে তার একটুও আগ্রহ জাগছে না। ক্রিস্টিন একবার প্রায় জোর করে তাকে আলিঙ্গন করলে তিনি অস্ফুট স্বরে বললেন, কোল্ড মিট। ক্রিস্টিন তাকে চুম্বন করতে এলে তিনি মুখ সরিয়ে নিলেন। মাত্র কিছুক্ষণের আলাপেই একটি নারীর সঙ্গে এতখানি ঘনিষ্ঠ হওয়া তার পক্ষে অসম্ভব। অন্য অনেকে কি করে পারে? যে ছবিটা তিনি মুছতে চেয়েছিলেন সেই ছবিটাই চোখে ভেসে উঠছে বারবার। হাইট পার্কে রাতুল চুমু খাচ্ছে একটি বিবাহিতা বাঙালি মহিলাকে। সে কি কোনোদিন সুলেখাকেও? ক্রিস্টিনের সঙ্গে শুধু গল্প করতে তার মন্দ লাগছিল না, কিন্তু শারীরিক আহ্বান প্রত্যাখ্যান করায় সে দারুণ চটে গেল। গালাগাল করতে শুরু করল শাহজাহানকে। আরও 25টি পাউন্ড তার ড্রেসিং টেবিলের ওপর রেখে শাহজাহান বেরিয়ে এলেন। তার অসম্ভব কষ্ট হচ্ছে, বুকটা মুচড়ে মুচড়ে উঠছে। না, তিনি অস্কার ওয়াইল্ডের মতন সমকামী নন, সেটা তিনি ভালোই জানেন। শুধু করমর্দন ছাড়া তিনি পুরুষের স্পর্শ বাঁচিয়ে চলেন। কখনো বাধ্য হয়ে ব্যাটা ছেলেদের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে বসতে হলে তিনি অস্বস্তি বোধ করেন। তার আকর্ষণ নারীদের প্রতি। কোনো সুন্দরী রমণীর মুখের দিকে তাকিয়েও তিনি এক ধরনের আনন্দ পান, অথচ কারোর সঙ্গে অন্তরঙ্গতা হয় না। তিনি নিজেই পিছিয়ে যান। কোথায় যেন একটা বাধা এসে যায়। এইরকমভাবেই বাকি জীবনটা কেটে যাবে। ক্রিস্টিনের অ্যাপার্টমেন্টে কীরকম যেন একটা গন্ধ ছিল, তাতে শাহজাহানের একটু একটু গা ঘিনঘিন করছিল। সেই জন্য তিনি একটুও খাবার মুখে তোলেননি, আর কিছু খেতেও ইচ্ছে করল না। সোজা ফিরে এলেন হোটেলে। দ্রুত পোশাক ছেড়ে তিনি গরম জলে স্নান করলেন অনেকক্ষণ ধরে। বারবার আপন মনে বলতে লাগলেন, রাতুল আমাকে চড় মেরেছিল, তবু আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আমি সুলেখাকে ভুলে যাব। ত্রিদীপের সঙ্গে আর কোনো দিন দেখা হবে না। গোসল করে এসে তিনি শেক্সপিয়ারের রচনাবলী খুলে বসলেন। শেক্সপিয়ার তার সব কিছু ভুলিয়ে দিতে পারেন। কোনো বিশেষ লেখার কথা চিন্তা না করে তিনি বইটার যে কোনো একটা জায়গা খুললেন। ডান দিকের পাতার দ্বিতীয় কলামের ওপর থেকে পড়তে শুরু করলেন। অফ ওয়ান দ্যাট লাভড নট ওয়াইসলি বাট টু ওয়েল, of one not easily jealous but being wrought, perplexed in the extreme of one whose hand, like the base Indian, threw a pearl away, richer than all his tribe, of one whose subdued eyes, albeit unused to the melting mood. বাকিটা আর পড়ার দরকার হয় না, শাহজাহানের মুখস্থ। ওথেলো নাটকের একেবারে শেষ অংশ তার নিজের মনের কথার সঙ্গে যেন একেবারে মিলে যাচ্ছে। নিজের গলায় হাত দিয়ে তিনি আস্তে আস্তে বললেন, আই টুক বাই দ্য থ্রোট দ্য সার্কামসাইজড ডগ। না, ক্রোধ, হিংসা, ঈর্ষার ঊর্ধ্বে উঠতে চান শাহজাহান। এখন ওথেলো তার ভালো লাগবে না। তিনি আন্দাজে আবার পাতা উল্টালেন। আবার তার চোখ পড়ল এই রকমই লাইন, মাই হেড টু মার্সিয়াস, where I find him, wear it, at home upon my brother's guard, even there against the hospitable cannon,
উড আই ওয়াশ মাই ফিয়ার্স ইন হিজ হার্ট? শাহজাহান চোখ বুজে ফেললেন। প্রতিহিংসায় কখনো শান্তি পাওয়া যায় না। ট্র্যাজেডির নায়কেরা কাব্যেই মহান হয়, কিন্তু জীবনে তারা শুধু কিছু অনর্থই সৃষ্টি করে যায়। শাহজাহান আর কারোকে তো আঘাত দিতে চান না, তিনি নিজেই দূরে সরে যাবেন। তার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। শেক্সপিয়ার বন্ধ করে তিনি কয়েক মিনিট চিন্তা করলেন, তারপর টেনে নিলেন কোরআন শরীফ। ভাই গিরিশচন্দ্র সেনের অনুবাদ করা কোরআন শরীফখানা তিনি সবসময় সঙ্গে রাখেন। শাহজাহান ধর্মচর্চা বিশেষ করেন না, কিন্তু ধর্মশাস্ত্র পাঠে আগ্রহ আছে। বাংলা ভাষায় তেমন অধিকার নেই শাহজাহানের। তিনি ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করেছেন এবং তাদের পরিবারে উর্দুতেই কথাবার্তা বলা হতো। বাংলা তিনি পড়তে জানেন, তবে সব কথার অর্থ বুঝতে অসুবিধে হয়। তিনি পড়তে লাগলেন, যেমন একটি শস্যবীজ 7টি শস্য মঞ্জুরি উৎপাদন করে, প্রত্যেক মঞ্জুরিতে শতশস্য উৎপন্ন হয়, পরমেশ্বরের পথে যাহারা স্বীয় সম্পত্তি ব্যয় করে তাহাদের অবস্থা তদ্রূপ, এবং যাহাকে ইচ্ছা হয় ঈশ্বর দ্বিগুণ প্রদান করেন, এবং ঈশ্বর দাতা ও জ্ঞাতা। দানের পর ক্লেশ প্রদান করা অপেক্ষা কোমল কথা বলা ও ক্ষমা করা শ্রেয়, এবং ঈশ্বর নিরাকাঙ্ক্ষ ও প্রশান্ত। হে বিশ্বাসী লোক সকল, উপকার স্থাপন ও ক্লেশ দান করিয়া যে ব্যক্তি লোক প্রদর্শনের জন্য স্বীয় ধন দান করে, পরমেশ্বর ও পরকালে বিশ্বাস রাখে না, তাহার ন্যায় তোমাদিগের ধর্মার্থ দান তোমরা ব্যর্থ করিও না। সে মৃত্তিকাবৃত কঠিন প্রস্তরের ন্যায়। পড়তে পড়তে একসময় ঘুমিয়ে পড়লেন শাহজাহান। তার ওষ্ঠে লেগে রইল যন্ত্রণার রেখা। পরদিনও শাহজাহানের মন শান্ত হল না। সারাদিন কাজের মধ্যে ডুবে থেকেও তিনি বিকেলবেলা আবার এসে হাজির হলেন রাতুলের অফিসের সামনে। তার নিয়তি তাকে যেন টেনে নিয়ে আসছে। রাতুলকে খানিকক্ষণ অনুসরণ করবার পর তিনি হঠাৎ থেমে গেলেন। নিজের গলা টিপে ধরার ইচ্ছে হলো তার। রাতুলের মতন একজন সামান্য জীবের জন্য তিনি এরকমভাবে সময় নষ্ট করছেন। উল্টো দিকে ফিরে হাঁটতে হাঁটতে একসময় তিনি এসে পৌঁছলেন ওয়াটারলু ব্রিজে। ঠিক মাঝখানে দাঁড়িয়ে রইলেন 1 ঘন্টা। অন্তত 3 বার তার নদীতে ঝাঁপ দেবার তীব্র ইচ্ছে জাগল। তিনি রেলিং চেপে ধরে রইলেন। তিনি অনুভব করলেন কোনো একটা রোগ তার মনোবল জীর্ণ করে দিয়েছে। জীবনের সব কিছুই বিস্বাদ লাগছে। বেঁচে থাকার মর্মটাই হারিয়ে যাচ্ছে যেন। ব্রিস্টলের একটা ফান্ড রেজিং মিটিংয়ে যোগ দিতে শাহজাহান চলে এলেন জোর করে। শনিবার মিটিং, রবিবারটাও তিনি থেকে গেলেন একটা হোটেলে। বেশ কিছু ভারতীয় ও পাকিস্তানি বাঙালির সঙ্গে সময় কাটালেন অনেকক্ষণ। টাকাও মন্দ উঠল না। এই 2 দিন তিনি রাতুলকে অনেকটা ভুলে থাকতে পেরেছিলেন। এর পরের মিটিং গ্লাসগোতে। সেখানে শাহজাহান যাবেন ঠিক করেও যাওয়া হলো না। লন্ডন থেকে তার অফিস সেক্রেটারি ফোন করে জানালো যে তার ব্যবসা কেনার জন্য একজন বিশেষ আগ্রহী, অবিলম্বে কথা বলতে চায়। লন্ডন ফিরতেই শাহজাহানের মনটা আবার ভিসিয়ে গেল। এই শহরের রাস্তা দিয়ে রাতুল হেঁটে বেড়ায়। দিব্যি আনন্দে আছে সে। এই চিন্তাটা শাহজাহান কিছুতেই সহ্য করতে পারছেন না। মাঝে মাঝে অস্ফুটভাবে তিনি বলতে লাগলেন, কি আমাকে শিখিয়ে দেবে কি করে একজন শত্রুকেও নিঃশর্তে ক্ষমা করা যায়? বিকেল থেকে রাত 11:15 পর্যন্ত শাহজাহান রাতুলের পেছনে পেছনে ঘুরলেন। ঝানু গোয়েন্দার চেয়েও যেন তার দৃষ্টি প্রখর, ধৈর্য অনেক বেশি। একবারও তিনি রাতুলকে চোখের আড়ালে যেতে দেননি। রাতুল আজও সেই মহিলাটির সঙ্গে দেখা করেছে বেলসাইজ পার্কের কাছে একটি রেস্তোরাঁয়। সেখানে একটুক্ষণ বসার পরেই তারা একটা থিয়েটার দেখতে গেল। ওদের আগে টিকিট কাটা ছিল। শাহজাহান টিকিট পেলেন না। তিনি বাইরে বাইরে ঘুরে সময় কাটালেন। থিয়েটার থেকে বেরিয়ে ওরা হাতে হাত ধরে কিছুক্ষণ বেড়ালো। এক জায়গায় দাঁড়িয়ে আইসক্রিম খেলো। তারপর মহিলাটিকে একটি বাসে তুলে দিল রাতুল। ওরা কেউ কারোর বাড়ি যায় না। নিশ্চয়ই কোনো বাধা আছে। রাতুল টিউবে ওঠার পর শাহজাহান সেই একই কম্পার্টমেন্টে উঠলেন। এই কামরায় মাত্র 10-12 জন যাত্রী। শাহজাহান এক কোণে গিয়ে বসলেও রাতুল তাকে দেখে ফেলতে পারে, তাতে কোনো ক্ষতি নেই। শাহজাহান বুঝেছেন যে রাতুলের সঙ্গে কথা না বলে তিনি ফিরতে পারবেন না। আজ তিনি সব সংযম হারিয়ে ফেলেছেন, কিন্তু রাতুল অন্য কোনো দিকে মনই দিচ্ছে না। সে খানিকটা শরীর এলিয়ে বসে পায়ের ওপর পা তুলে নাচাচ্ছে। প্রায় 40 মিনিট পরে ট্রেন ভূগর্ভ ছেড়ে মাটির ওপরে ওঠার পর একটা স্টেশনে রাতুল নামতেই শাহজাহানও সঙ্গে সঙ্গে নেমে পড়লেন।
সম্ভবত টার্মিনাসের কাছাকাছি এসে গেছে। আরও বেশ কিছু যাত্রী নামল এখানে। রাতুল বেশ দ্রুত এগিয়ে গেল। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে ঘুরে মিনিট 5 হেঁটে রাতুল ঢুকে পড়ল একটা পার্কিং লটে। সেখানে একটিমাত্র গাড়ি রয়েছে। শাহজাহান বুঝলেন যে রাতুলের নিজের গাড়ি থাকলেও লন্ডন শহরে নিয়ে যায় না। অক্সফোর্ড স্ট্রিটে গাড়ি পার্ক করা অসম্ভব ব্যাপার। সেই জন্যই রাতুল নিজের বাড়ি থেকে এই পর্যন্ত গাড়িতে আসে, তারপর গাড়িটা পার্কিং লটে রেখে ট্রেনে যাতায়াত করে। এবার রাতুল হুশ করে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। শাহজাহান আর তাকে ধরতে পারবেন না, কাছাকাছি কোনো ট্যাক্সিও নেই। রাতুল গাড়িতে উঠে স্টার্ট দেবার চেষ্টা করল কয়েকবার, কিন্তু ইঞ্জিন থেকে একটা বেসুরো শব্দ বেরোলো। আজ সারাদিন খুব ঠান্ডা বাতাস বইছে, এখন আবার ইলশে গুঁড়ি বৃষ্টিও পড়ছে। প্রথম দিকে শীতটাই বেশি কনকনে লাগে, গাড়ির ইঞ্জিনেরও ঠান্ডা লেগে গেছে বোধহয়। রাতুল বেরিয়ে এসে গাড়ির বনেটটা খুলে উঁকি দিল। নিয়তি শাহজাহানকে এই পর্যন্ত টেনে এনেছে। নিয়তিই যেন এই সুযোগ করে দিল। আর দ্বিধা করার কোনো মানে হয় না। কাছে এগিয়ে গিয়ে শাহজাহান বললেন, গুড ইভিনিং, এনি প্রবলেম, মে আই হেল্প ইউ? চমকে মাথাটা তুলে রাতুল বেশ কয়েক পলক তাকিয়ে রইল শাহজাহানের দিকে। ত্রিদীপের মতন শাহজাহানের চেহারা বিশেষ পরিবর্তন হয়নি। তাকে চিনতে না পারার কোনো কারণ নেই। আর কোনো কথা খুঁজে না পেয়ে রাতুল বলল, কি ব্যাপার? শাহজাহান বললেন, আপনাকে দেখলাম এই স্টেশনে নামতে, আপনার গাড়ি নিয়ে কোনো প্রবলেম হয়েছে? রাতুল ভুরু কুঁচকে বলল, আপনি এদিকে এত রাত্রে হ্যারোতেই থাকেন নাকি? শাহজাহান আলগাভাবে বললেন, জি, কাছাকাছি থাকি বলতে পারেন। আপনার গাড়িতে খানিকটা লিফট নেব? এতদিন পরে দেখা হলো, অনেক কথা আছে। আমি ভেতরে বসে অ্যাক্সিলেটর চাপব, তাতে সুবিধে হবে? রাতুল গম্ভীরভাবে বলল, থ্যাঙ্কস, নো, ইটস গোয়িং টু বি অল রাইট। শাহজাহান রাতুলের কথা অগ্রাহ্য করে ড্রাইভারের সিটে বসে পড়লেন। এককালে তার গাড়ি চালাবার যথেষ্ট অভ্যাস ছিল, কিন্তু তিনি কিছু করার আগেই ইঞ্জিনটা সুস্থ হয়ে উঠল। বনেট চেপে দিয়ে রাতুল এদিকে আসতেই শাহজাহান পাশের সিটে সরে গিয়ে বললেন, আসুন, আই এম লাকি। রাতুল ড্রাইভারের সিটে বসে বেল্ট বাঁধতে বাঁধতে বলল, লিসেন, লেটস বি স্ট্রেট। পুরনো সম্পর্ক নিয়ে আমার কোনো হ্যাং আপ নেই। পুরনো ব্যাপার ট্যাপার আমি সব মুছে ফেলেছি। আমি আজ খুবই টায়ার্ড, সোজা বাড়ি যাব, আপনাকে লিফট দিতে পারছি না। শাহজাহান বললেন, মুছে ফেলব বললেই কি সব মোছা যায়? মানুষের মন তো আর স্লেট নয়। ত্রিদীপের সঙ্গে আপনার যোগাযোগ হয়নি? রাতুল কর্কশ গলায় বলল, সে আমাকে মাঝে মাঝে টেলিফোনে পেস্টার করছে। আমি তাকে পরিষ্কার বলে দিয়েছি আমি তার সঙ্গে যোগাযোগ করতে ইন্টারেস্টেড নই। কলকাতা আর দিল্লির চ্যাপ্টার ক্লোজড। নাও ইফ ইউ প্লিজ গেট অফ। পুরনো সব চ্যাপ্টার ক্লোজড? ত্রিদীপের জীবনটা আপনি নষ্ট করে দিয়েছেন। আমি নিজেও আজ পর্যন্ত সাফার করছি। আর আপনি শুধু সব কিছু ভুলে গিয়ে আবার প্রেম করবেন, চাকরিতে উন্নতি করবেন, আনন্দে থাকবেন। 65 ওয়ারের সময় আপনি যে আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছিলেন সেটাও ভুলে গেছেন? হু সেড আই ডিড দ্যাট? প্রমাণ আছে, আমি ঠিকই জেনেছি। দিল্লিতে আপনি আমাকে চড় মেরেছিলেন, পাকিস্তানের স্পাই বলেছিলেন। ইউ স্টিল আর আ ডার্টি স্পাই। আপনি আমার পেছন পেছন ফলো করে এই পর্যন্ত এসেছেন। এখন আমি বুঝতে পারছি। কি চান আপনি? সুলেখা তোমারই জন্য মরেছে। তুমি ওদের বাড়িতে নোংরামি করে ফেলেছিলে, তাই পারফেক্ট জেন্টলম্যান ত্রিদীপ সুলেখাকে মুক্তি দেবার কথা বলেছিল। তোমার জন্যই সে বলেছিল। সে কথা শুনে ঘেন্নায় সুলেখা গায়ে আগুন লাগিয়েছে। দোষ তোমার, পুরোপুরি তোমার, ত্রিদীপের নয়। স্কাউন্ড্রেলের মতন কথা বলো না শাহজাহান। আমি এসব কথা সহ্য করতে রাজি নই, শুনতেও চাই না। লিভ মি অ্যালোন। তোমাকে ক্ষমা চাইতে হবে, সব কিছুর জন্য ক্ষমা চাইতে হবে। খুব সম্ভবত শাহজাহানকে একটা চড় মারার জন্যই ঘুরে গিয়ে হাত তুলেছিল রাতুল। অতি কষ্টে নিজেকে সামলে নিল। তারপর ঝুঁকে অন্যদিকের দরজাটা খুলে দিয়ে সে শাহজাহানকে একটা ধাক্কা দিয়ে বলল, নাও গেট আউট। হয়তো এটার জন্যে অপেক্ষা করছিলেন শাহজাহান। কোটের পকেট থেকে ফস করে একটা রিভলভার বার করে রাতুলের নাকে ঠেকালেন। অন্য হাতে দরজাটা আবার বন্ধ করে দিয়ে বললেন, আমার কথা এখনো শেষ হয়নি। আর কখনো কোনো লোককে এভাবে ধাক্কা দিও না। আমি মুসলমান, আমরা কখনো বেঈমানি ক্ষমা করি না। তুমি একবার আমার গায়ে হাত তুলে অপমান করেছিলে, আমি তার শোধ নিইনি।
তবু তুমি দ্বিতীয়বার আমার গায়ে হাত তোলার সাহস করলে। শাহজাহানের হাতের অস্ত্রটাকে বেশি গুরুত্ব দিল না রাতুল। শাহজাহানের মতন চরিত্রের মানুষের হাতে একটা রিভলভার খুবই বেমানান, প্রায় অবিশ্বাস্যই মনে হয়। আত্মবিশ্বাস, অহংকার ও রাগে রাতুলের মুখখানা জলজল করছে। সে চিবিয়ে চিবিয়ে বলল, তুমি এতদিন পর আমাকে এইসব বাজে কথা শোনাতে এসেছ? তুমি জানো সুলেখা আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল? সে নিজের মুখে আমাকে বলেছে কলকাতা ছাড়ার আগে। বাট ইউ ওয়্যার দ্য ডগ ইন দ্য ম্যানেজার। তুমি সবসময় ওদের বাড়িতে সেঁটে থাকতে। ত্রিদীপ তোমার জন্যই সুলেখাকে সন্দেহ করে। শাহজাহান বললেন, তোমার মতন একটা মিথ্যেবাদী, ক্রুড, কোর্স, আনকালচার্ড মানুষকে সুলেখা? রাতুল হাত দিয়ে রিভলভারটা ধরার চেষ্টা করতেই শাহজাহান পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে দুবার তাকে গুলি করলেন। গাড়ির সব কাজ বন্ধ, তাই বাইরে বিশেষ শব্দ গেল না। বেশ কয়েক মুহূর্ত হুমড়ি খেয়ে পড়া নিস্পন্দ দেহটার দিকে তাকিয়ে থেকে শাহজাহান ফিসফিস করে বললেন, গুড বাই রাতুল, খোদা হাফেজ। দরজা খুলে বেরিয়ে এসে তিনি চারদিকটা দেখে নিলেন একবার। পার্কিং লটে কোনো গার্ড নেই, কাছাকাছি কোনো বাড়িও নেই। বৃষ্টির জলে কিছুটা জায়গা কাদা কাদা হয়ে আছে। এখনও বৃষ্টি পড়েই চলেছে। শাহজাহান ওভারকোটের কলারটা তুলে দিয়ে দু পকেটে হাত ঢুকিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলেন রাস্তা দিয়ে। এই স্টেশন দিয়ে তিনি ট্রেনে উঠতে চান না। একটুও অপরাধবোধ নেই, বরং তার মনটা যেন বেশ হালকা হয়ে গেছে। অনেকগুলো জীবন নষ্ট করেছে রাতুল, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কাল সকালের আগে রাতুলের মৃতদেহ কারোর চোখেও পড়বে না। সকালবেলায় যারা গাড়ি রাখতে আসবে তারা সাধারণত অন্য গাড়ির দিকে চেয়েও দেখে না। সম্ভবত বিকেল হয়ে যাবে। একজন এশিয়ান খুন হলে তা নিয়ে ইংরেজ পুলিশ কি খুব বেশি মাথা ঘামায়? বৃষ্টি ভিজলেও সেদিকে ভ্রুক্ষেপ নেই শাহজাহানের। তিনি হেঁটে চলেছেন মাইলের পর মাইল। পথে আর কোনো মানুষ নেই। এ পর্যন্ত কোনো পুলিশের গাড়িও তার নজরে পড়েনি। একটা প্রশ্ন তিনি নিজেকে করছেন বারবার। ত্রিদীপের মুখ থেকে লন্ডনে রাতুলের উপস্থিতি জানবার পরই কি রাতুলকে খুন করার কথা তিনি ভেবেছিলেন? না হলে সেদিন থেকেই তিনি রিভলভারটা সবসময় সঙ্গে রাখতে শুরু করেছিলেন কেন? এতদিন ধরে এতখানি ক্রোধ চাপা দেওয়া ছিল, অথচ রাতুলকে তিনি ক্ষমা করতেও চেয়েছিলেন। রাতুল ক্ষমা পাওয়ার যোগ্যতার কোনো প্রমাণ দিতে পারল না। পরদিন সকাল 8টায় শাহজাহান সেন্ট্রাল লন্ডনে এসে একটা ইউরোপিয়ান কোচের টিকিট কেটে উঠে বসলেন। সেখান থেকে ডোভার। সুটকেস চেক ইন করিয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন লাউঞ্জে। একটু পরে তার জাহাজে ওঠার ডাক পড়বে। তিনি আর ধৈর্য ধরতে পারছেন না। একবার ইংলিশ চ্যানেল পার হতে পারলেই নিশ্চিন্ত। লাউঞ্জটা হিপিতে ভর্তি, কয়েকজন ভারতীয় পাকিস্তানিও রয়েছে। শাহজাহান একটা সোফায় বসে ইমিগ্রেশন কন্ট্রোল গেটের দিকে চেয়ে আছেন। তার হাতে বোর্ডিং কার্ড। আর কতক্ষণ। প্রথমে একটা বিরাট আকারের কুকুর, তারপর দুজন পুলিশ অফিসার ঢুকে এলো লাউঞ্জে। শাহজাহানের বুকে দুমদুম শব্দ হচ্ছে। এর মধ্যে ওরা টের পেয়ে গেল একমাত্র ত্রিদীপ ছাড়া আর তো কেউ রাতুলের সঙ্গে তার কোনো যোগসূত্র আবিষ্কার করতে পারবে না। ত্রিদীপ তাকে ধরিয়ে দেবেন। পুলিশ দুজন এদিক ওদিক চেয়ে সোজা শাহজাহানের দিকেই আসছে। শাহজাহান একবার ভাবলেন উঠে টয়লেটে ঢুকে পড়বেন, কিন্তু দেরি হয়ে গেছে, আর কোনো উপায় নেই। একজন পুলিশ শাহজাহানের পাশে এসে বলল, এক্সকিউজ মি, আর ইউ মিস্টার যোগিন্দর সিং? বোমা ফাটার মতন শব্দ করে শাহজাহান বললেন, নো। পুলিশটি হাত বাড়িয়ে বলল, মে আই সি ইয়োর পাসপোর্ট? হঠাৎ কুকুরটি গর্জন করে একজনের দিকে তেড়ে গেল। সে দরজার দিকে পালাবার চেষ্টা করছিল। কুকুরটি তার গায়ে দুপা তুলে হিংস্রভাবে চেঁচাচ্ছে। অফিসারটি তাড়াতাড়ি শাহজাহানকে পাসপোর্টটা ফেরত দিয়ে ছুটে গেল সেদিকে। খুব সম্ভবত নার্কোটিক স্মাগলিংয়ের ব্যাপার। এইসব গোলমালের মধ্যে মাইক্রোফোনে শাহজাহানের জাহাজের নাম ঘোষণা করা হলো। তিনি পাসপোর্ট হাতে নিয়ে এগিয়ে গেলেন। বুকের মধ্যে দুমদুম শব্দটা এখনও থামেনি। তার হাত পা কাঁপছে। তারপর জাহাজ যখন ভেসে পড়ল ইংলিশ চ্যানেলে, ডেকে দাঁড়িয়ে অনেকখানি সামুদ্রিক বাতাস বুকে টেনে নিয়ে শাহজাহান মনে মনে বললেন, মুক্তি, মুক্তি, এখন থেকে তিনি অন্য মানুষ।
পরবর্তী পর্বে আমরা জানব আহত কৌশিক কিভাবে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।